তো আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু হয়ে গেল আইএসএলের, যে ম্যাচটায় মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং বেঙ্গালুরু এফসি। আচ্ছা, এই সবুজ মেরুন কি আমাদের সেই পুরনো চেনা মোহনবাগান? আজকের ম্যাচটা দেখার পর কিন্তু এই প্রশ্নটা থেকেই গেল। আমরা প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তাদেরকে দেখি মাঝ মাঠের মোটামুটি একটা নমিনেশন নিয়ে আস্তে আস্তে খেলাটাকে বিল্ড আপ করে, কিন্তু আজকে সেসব কিন্তু কিছুই দেখা গেল না। মাঝমাঠ বলতে আজকে কিন্তু মোহনবাগানের কিছুই ছিল না, তার সঙ্গে তো অজস্র মিসপাস, এতটা ছন্ন ছাড়া, এতটা আনঅর্গানাইজড এই দলটাকে হয়তো বিগত কয়েকটা মরশুমে কোনোদিন লেগেছে কিনা আমার অন্তত মনে পড়ছে না। প্রথম থেকেই বেঙ্গালুরু এফসি যে আক্রমণগুলো করছিল সেটা কিন্তু মাঝমাঠ কেন্দ্রিক, মাঝখান থেকে অসাধারণ কিছু ওয়ান টাচ পাস খেলে তারা কিন্তু একের পর এক আক্রমণ গড়ে তুলছিল। আর সেটা আটকানোর জন্য কিন্তু দরকার ছিল মাঝ মাঠে একজন এমন প্লেয়ার যিনি কিন্তু ইন্টারসেপ্ট করতে পারেন, অপোনেন্টের পা থেকে বলগুলোকে কাটতে পারেন। সেরকম একজনও প্লেয়ার কি এই দলটার মধ্যে ছিল না আজকে? আমার মনে হয় ছিল, কিন্তু তাকে নামানো হয়নি। তার নাম দীপক টাংরি। আজকে যদি তিনি প্রথম থেকেই খেলতেন তাহলে কি হতো? মাঝ মাঠে একজন ব্লকার থাকতো যে ওই ধরনের ফাস্ট আক্রমণগুলোকে কিছুটা হলেও আটকাতে পারতো, যেভাবে হুড়মুড় করে একটা সময় এডগার মেন্ডেস বা আলবার্তো নোবোয়েরারা সঙ্গে সুনীল ছেত্রী যেভাবে একের পর এক আক্রমণ তুলে আনছিল, সেগুলো কিন্তু কিছুটা হলেও আটকানো যেত। আর কি হতো, ডিফেন্সেও কিন্তু তিনি সাহায্য করতে পারতেন। দীপক টাংরির ডিফেন্সিভ অ্যাবিলিটিও কিন্তু খুব একটা খারাপ নয়। আর সেক্ষেত্রে কী করা যেত? আশিস রায়কে না খেলিয়ে বা আশিস রায়কে বসিয়ে দিয়ে ওই মুহূর্তে যদি লিস্টার্ন কলসকে অনেক আগেই মাঠে নামানো যেত, তাহলে কিন্তু দুটো উইং প্রপারলি ইউটিলাইজড হতো। লিস্টার্ন কলস নামার পরে যে লিস্টার্ন কলস রানগুলো করলো, সেখান থেকে কিছু না হোক অন্তত আক্রমণ তৈরি হওয়ার কিছু সিচুয়েশান তৈরি হয়েছে, সেগুলো অনেক আগে থেকেই হতো। কিন্তু কেন হলো না আমি জানি না, সত্যি বলতে আমি জানি না। গত ম্যাচে আমরা যার সবচেয়ে বেশি প্রশংসা করেছিলাম, আজকে কিন্তু সেই প্লেয়ারটি কেমন যেন খেই হারিয়ে ফেলছিল। হ্যাঁ, আমি বলছি দীপেন্দু বিশ্বাসের কথা। আর যে এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে সেটা কিন্তু আজকের ম্যাচটা স্পষ্ট করে দেখিয়ে দিয়ে গেল। সো আমি তাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ পরবর্তী ম্যাচগুলোতেও সে সুযোগ পাবে। আশা করছি ভুল ত্রুটি শুধরে নিয়ে হয়তো আগামী ম্যাচগুলো অবশ্যই ভালো কিছু করবে। কিন্তু মাঝ মাঠে গোটা প্রথমার্ধে কোনো ব্লকিং নেই, কোনো ইন্টারসেপশন নেই যেখান থেকে কাউন্টার অ্যাট্যাকগুলো গড়ে উঠবে। এটা কি খেলা হচ্ছিল সত্যি আমার না, আমি বুঝতে পারছিলাম না যে এটা কি খেলা হচ্ছে, এটা মোহনবাগান খেলছে। আর যে কটা অ্যাট্যাক তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু আপফ্রন্টে গিয়ে খেই হারিয়ে ফেলছিল। প্রথমেই আজকের ম্যাচে তারা একটা গোল কনসিড করেছে। সে ম্যাচে, ফুটবল ম্যাচে টিম গোল খেতেই পারে, সেটা পার্ট অফ দ্য গেম। বাট তারপরে যেভাবে তারা অ্যাপ্রোচ করলো ম্যাচটাকে, প্রথমার্ধের বাকি সময়টুকু এবং দ্বিতীয়ার্ধে তবুও মাঝখানের দিকে বা 60-65 মিনিটের পর থেকে ওই রকম টাইম থেকে কিছু আক্রমণাত্মক মুভ হয়েছে। বাট বাকি ম্যাচটায় এক কথায় বলতে গেলে কিন্তু চূড়ান্ত হতাশ হয়েছি। সবুজ মেরুনকে এতটা অসহায় হয়তো শেষ কবে লেগেছিল আমার মনে পড়ছে না। তার মধ্যে সাহাল আব্দুল সামাদ সাবস্টিটিউট হিসেবে নেমে তিনি কিন্তু চোট পেয়ে আবার মাঠের বাইরে চলে গেলেন। জানি না তার চোটটা কতটা গুরুতর। আলবার্তো রড্রিগেসের না থাকাটা না বিরাট বড় একটা সেটব্যাক কিন্তু তৈরি করে দিয়েছে। সত্যি কথা বলতে, আলবার্তো রড্রিগেস থাকলে হয়তো ডিফেন্সটা এতটাও আনঅর্গানাইজড লাগতো না। সবচেয়ে বেশি খারাপ লাগছে কার জন্য জানো? একটা প্লেয়ারের জন্য, দিমিত্রি পেত্রাতস। তিনি চেষ্টা করছেন কিন্তু তিনি পারছেন না। তিনি নিজের সর্বস্ব দিয়ে কিন্তু চেষ্টা করছেন গোল করার বা গোল করানোর, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু তিনি সেটা করাতে পারলেন না। আর দুটো অফসাইড যেটা দেওয়া হলো সবুজ মেরুনের জন্য, একটা দিমিত্রি পেত্রাতসকে এবং একটা খুব সম্ভবত জেসন কামিংসকে। ওই বলটা মনবীর টাচই করেনি, ওটা কি করে অফসাইড হয়? আর দিমিত্রি যে বলটা অফসাইড দিয়েছে দিমিত্রিকে, ওই বলটা কি অফসাইড ছিল? সো এই রেফারিং সমস্যাগুলো প্রত্যেক ম্যাচেই আমরা দেখি, প্রত্যেকটা দলই এর জন্য সাফার করে। আজকে সেই জন্য সাফার করেছে মোহনবাগান সুপার জায়ান্টস, পরিষ্কার কথা।
কিন্তু বাকি ম্যাচটা না চূড়ান্ত হতাশ করেছে। আমি জানি না কোচ মলিনা এরপর কি করবেন এই দলটাকে, কিভাবে এই দলটাকে আবার চেনা ছন্দে ফেরাবেন, আমি সত্যি জানি না। বেশি কিছু সত্যি বলার নেই। তো তোমরা যারা ম্যাচটা আজকে দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।